হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মনির টেক ডায়েরি থেকে রাজু বলছি। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের টিউটোরিয়াল সিরিজটি হবে অ্যাডোবি ফটোশপের উপর। যারা অ্যাডোবি ফটোশপ শিখতে চাচ্ছেন, একেবারে নতুন, কিছুই জানেন না অথবা টুকটাক জানা আছে, তাদের জন্য মূলত এই কোর্সটি। আমি এই কোর্সে জিরো থেকে অর্থাৎ একবার বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখাবো অনেকগুলো পর্বে। তো পর্বগুলো একটু ছোট ছোট হবে যাতে করে আপনাদের বোরিং না লাগে এবং এই পর্বগুলো দেখে সাথে সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং খুব সহজে বুঝতে পারেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। অ্যাডোবি ফটোশপ হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ফটো এডিটিং একটি অ্যাপ, যে অ্যাপটি দিয়ে আপনি ফটো এডিটিংয়ের সব ধরনের কাজ সুন্দরভাবে করতে পারবেন এবং খুব সহজেই করতে পারবেন। শুধু ফটো এডিটিং নয়, এর সাথে গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজও আপনি চাইলে এই ফটোশপ থেকেও করে নিতে পারবেন। আজকে আমাদের ফটোশপের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা ফটোশপের একেবারে বেসিক কিছু বিষয় জানবো এবং ফটোশপের ইন্টারফেসের পরিচিতি নিয়ে নিব। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পিসি স্ক্রিনে। আমরা ফটোশপের যেই ভার্সনটি ইউজ করব সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি 2020, 2020 সালের ভার্সন। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি সিরিজের। তো আপনার যদি পূর্বের কোনো সিরিজের হয়ে থাকে, যেমন সিএস সিরিজের হয়ে থাকে, তাহলে আপনি কাজ শিখতে পারবেন। মোটামুটি একই রকম ইন্টারফেস, খুব একটা চেঞ্জ নাই। তো আপনি চাইলে আপডেটটা দিয়েও শিখতে পারেন, ব্যাকডেটটাও দিয়েও শিখতে পারেন। তো কিছু কিছু টুলস যেগুলো ব্যাকডেট ভার্সন অর্থাৎ সিএস ভার্সনে আপনি পাবেন না, অল্প কয়েকটা টুলস বাদে বাকি সবগুলো কিন্তু মিলে যাবে আপনার ব্যাকডেট ভার্সন থাকলেও। তো আমি আপডেট ভার্সন থেকে দেখাবো 2020 সাল, আর 20 সালের পরে কিন্তু 23 সালের ভার্সন এসেছে। সো আপনি চাইলে 23 সালেরটাও আপডেট করতে পারেন, কোনো চেঞ্জ নাই। আপনি চাইলে 23 সালেরটা দিয়েও করতে পারেন। তো এবার আসি, আমরা পিসি স্ক্রিনে চলে আসলাম, স্টার্টে চলে যাব। স্টার্ট থেকে আমাদের সফটওয়্যারটি আমরা স্টার্ট করব, অ্যাডোবি ফটোশপ 2020। তো ফটোশপটি চালু হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। আমাদের এই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি দিয়ে আমরা ফটো এডিটিংয়ের একেবারে জিরো থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত জানবো। যারা কম্পিউটার বেসিক বিষয় জানেন, অর্থাৎ টুকিটাকি কম্পিউটার চালানোর বিষয়টা জানেন, তারা চাইলে এই কোর্সটি ফলো করতে পারেন। আপনি সহজেই বুঝতে পারবেন, আর আমি চেষ্টা করব আমার ভাষায় খুব সহজে বোঝানোর জন্য। তো আমরা এখানে চলে আসলাম। চলে আসার পর আমরা এখানে অনেকগুলো মেনু পাবো, আর সামনে তেমন কোনো কিছুই দেখাবে না। তো আমাদের একটা ছবি ওপেন করতে হবে অথবা নিউ কোনো ফাইল নিতে হবে, তাহলে আমাদের সবগুলো অপশন টুলস চলে আসবে। এবার আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমরা এখানে ওপেনে ক্লিক করব। আমরা একটি ছবি ওপেন করে তারপর দেখাবো যে কি কি অপশন এখানে রয়েছে। তো আমরা একটা ছবি এখান থেকে ক্লিক করলাম এবং ওপেনে ক্লিক করলাম। এবার দেখেন লেফট এবং রাইট সাইডে আমাদের কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে এবং উপরেও অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা এইগুলো সম্পর্কে আগে একটু জেনে নেই, তারপর আমরা এডিটিং পার্টে যাব। তো এবার আসি, এই পাশে লেফট সাইডে যে সেকশনটা, এটা হচ্ছে টুলবার। এখানে এই টুলবারটা সিঙ্গেল কলামে দেখাচ্ছে, এক কলামে। তো এখানে অনেকগুলো টুল রয়েছে। এটা হচ্ছে মুভ টুল, তারপর হচ্ছে সিলেকশন বা মার্কিউ টুল, এই ধরনের আরও অনেক টুল আছে। তো এই টুলটা এক কলামে দেখাচ্ছে। আমরা চাইলে এই যে বাটনটিতে ক্লিক করে এটাকে দুই কলামেও দেখতে পারি। এই সবগুলো টুলই কিন্তু দেখাবে, এক কলামেও দেখাবে, দু কলামে দেখাবে। এই এক কলামে হলে উপর নিচে চলে আসবে। আচ্ছা, এই টুলবারে যে টুলগুলো রয়েছে আমাদের ম্যাক্সিমাম কাজে কিন্তু এই টুলগুলো লাগবে। সো এই সবগুলো টুল সম্পর্কে আমাদের আস্তে আস্তে জানা হয়ে যাবে। এবার এই হচ্ছে এডিটিং প্যানেল। এখানে আমাদের যে ছবিটা ওপেন করা রয়েছে সেই ছবির নাম দেখাচ্ছে। আমরা যদি আরও ছবি ওপেন করি, এখানে আরেকটি ট্যাব আসবে এবং সেই ছবির নাম বা ফাইল নেমটি চলে আসবে। তো এবার আমরা চলে আসবো রাইট সাইডে। রাইট সাইডে যেগুলো দেখছি এগুলো হচ্ছে বিভিন্ন উইন্ডো প্যানেল।
এখানে অনেকগুলো উইন্ডো দেখাচ্ছে, কিন্তু আরও অসংখ্য উইন্ডো আছে যেগুলো আমাদের প্রয়োজন হলে আমরা নিয়ে আসতে পারি। এই জন্য আমাদের আসতে হবে উইন্ডো মেনুতে। এই উইন্ডো মেনু থেকে অনেকগুলো টিক দেওয়া রয়েছে, বেশিরভাগই টিক দেওয়া নাই। তো ধরেন যে আমি এখান থেকে এখন এই বিষয়ে জানতে চাই বা এই বিষয়ে কোনো সেটিংস অ্যাপ্লাই করতে চাই, অ্যাডজাস্টমেন্টস। তো এটা টিক দেওয়ার সাথে সাথে দেখেন অ্যাডজাস্টমেন্ট উইন্ডোটি আমার সামনে চলে আসবে। এইভাবে আমরা যদি উইন্ডোতে গিয়ে আরেকটি ক্লিক করি, যেমন হচ্ছে প্যারাগ্রাফ, দেখেন প্যারাগ্রাফ সেকশনটিও এখান থেকে ওপেন হয়ে আসবে। তো যখন যেই টুল দরকার হবে সেই টুল রিলেটেড উইন্ডো বা অপশনগুলো আমরা রাইট সাইড থেকে অ্যাক্সেস করতে পারবো। তো ধরেন যে আমার কোনো উইন্ডো এখানে নাই, আমরা এমন হচ্ছে যে আমরা সবগুলো ক্লোজ করে ফেলছি এখান থেকে, ভুলে হোক অথবা আমরা পাচ্ছি না। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি সব ক্লোজ করে ফেলতে পারবেন। এই যে দেখেন সব ক্লোজ করা যাবে। এই যে এটা এইভাবে ড্র্যাগ করে এনে এটা ক্লোজ করা যাবে। তারপর হচ্ছে এই উপরে যে টুলবার্স বা অপশনগুলো দেখাচ্ছে এইগুলো আপনি চাইলে নড়াচড়া করতে পারবেন। তো যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, আবার যদি আগের পর্যায়ে নিতে চান, তাহলে আপনাকে এখান থেকে উইন্ডোতে চলে আসতে হবে। এখানে ওয়ার্ক স্পেসে আসবো, আসার পর প্রথমে শিওর হতে হবে যে অ্যাসেনশিয়ালসে টিক দেওয়া রয়েছে কিনা। যদি অন্যটায় দেওয়া থাকে আমরা অ্যাসেনশিয়ালসে দিব। অ্যাসেনশিয়ালস হচ্ছে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সাধারণ যে কাজে আমাদের ম্যাক্সিমাম যে কাজে প্রয়োজন হবে সেই টুলগুলো বা সেই অপশনগুলো আমার কাছে চলে আসবে। আরও অন্যান্য রিলেটেড সেটিংস রয়েছে, যারা শুধুমাত্র ফটোগ্রাফি নিয়ে কাজ করেন তাদের জন্য এটা, যারা পেইন্টিং নিয়ে কাজ করেন তারা এটা অন করবেন। তো জেনারেল কাজের জন্য, সাধারণ সব ধরনের কাজের জন্য ভালো হচ্ছে অ্যাসেনশিয়াল। তো এটা টিক দেওয়া থাকতে হবে। এরপরের কাজটি হচ্ছে এখানে আবার ওয়ার্ক স্পেসে চলে আসবেন। এই পাশ থেকে এবার নিচে চলে আসলে রিসেট অ্যাসেনশিয়ালস, এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ডিফল্ট যে সেটিংস বা অ্যারেঞ্জমেন্ট সেভাবে কিন্তু চলে আসছে। যেমন আমাদের এই রাইট সাইডে টুলবারগুলো চলে আসছে, লেফট সাইডে উইন্ডো প্যানেলগুলো চলে আসছে। তাহলে আমরা আমাদের বেসিক ইন্টারফেস সম্পর্কে ধারণা নিলাম। তো এবার আসি আমাদের ছবির উপর। আমাদের ছবিটা আমরা অনেক সময় জুম করে কাজ করি, সেক্ষেত্রে জুম করার জন্য মূলত তিনটি উপায় রয়েছে। প্রথমটি হচ্ছে কন্ট্রোল চেপে প্লাস চাপলে এই ছবিটি মাঝখান থেকে জুম হতে থাকবে, আর মাইনাস চাপলে জুম আউট হতে থাকবে। তো এবার আরেকটি উপায় হচ্ছে কন্ট্রোল আর স্পেস চাপ দিয়ে ধরবো, সাথে মাউস দিয়ে ক্লিক করব, যেখানে ক্লিক করব সেই বরাবর জুম হতে থাকবে। তো এটাই সাধারণত আমরা ইউজ করে থাকি। এক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন সেই বরাবর জুম হতে থাকবে। কোনো জুম করা ছবি যদি আপনি একেবারে পুরো ছবিটার ভিউটা এক নজরে আনতে চান, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল চেপে 0 চাপ দেব। কিবোর্ড থেকে 0 চাপ দিলেই, কন্ট্রোল চেপে 0 চাপ দিলেই ছবিটার পুরো ভিউটা আমার চলে আসবে। সেক্ষেত্রে যত পার্সেন্টই হোক আমার পুরো ছবিটা দেখা যাবে, সেই পর্যায়ে চলে আসবে। তো জুম করার জন্য আরেকটি উপায় হচ্ছে এই যে টুল বার্স, এখান থেকে দেখেন লাস্ট দিকে শেষের দিকে যে জুম টুল, এই জুম টুলটি দিয়ে ক্লিক করে তারপর হচ্ছে আমরা জুম করতে পারি। তো জানলাম আমরা কিভাবে ছবি জুম করব। তো এবার আমরা দেখব যে একটি নতুন ডকুমেন্ট কিভাবে তৈরি করব। তো আমাদের যদি কোনো নির্দিষ্ট সাইজের কাগজ নিতে হয় বা পেপার নিতে হয় সেখানে এডিটিংয়ের জন্য, তো তাহলে আমাদের ফাইল থেকে একটা নিউ ফাইল নিতে হবে। আমরা ফাইলে যাব, এখান থেকে নিউতে ক্লিক করব, তাহলে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে প্রথম হচ্ছে রিসেন্ট। আমি রিসেন্টলি যেই সাইজের ফাইল বা কাগজ নিয়েছি সেগুলো দেখাচ্ছে। এরপর হচ্ছে সেভড। আপনি যদি কোনো নির্দিষ্ট সাইজ সেভ করে রাখেন আপনার সাইজগুলো এখানে দেখাবে। এরপর কিছু ডিফল্ট সেটিংস বা সাইজ তৈরি করা রয়েছে, যেমন ফটো রিলেটেড কিছু পেপার সাইজ, যেমন হচ্ছে 4/6 অর্থাৎ 4 ইঞ্চি বাই 6 ইঞ্চির একটি সাইজ। এটা হচ্ছে ডিফল্ট একটা সাইজ। যারা আউটডোর ফটো তোলেন তারা যদি প্রিন্ট করে রাখতে চায় ছোট সাইজের, এই সাইজটা ডিফল্ট একটা সাইজ। তো যাই হোক, আপনার যেই রিলেটেড সাইজ দরকার, যেমন প্রিন্ট রিলেটেড সাইজ আছে লেটার, লিগেল, A4, আপনার একটা A4 সাইজ লাগতে পারে A4 সাইজে প্রিন্ট করার জন্য। তো তারপর হচ্ছে আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন ক্যাটাগরিতে আরও কিছু সাইজ রয়েছে, পোস্টার সাইজ। এরপর হচ্ছে ওয়েব রিলেটেড সাইজ রয়েছে, মোবাইল রিলেটেড সাইজ রয়েছে, বিভিন্ন মোবাইল। এখানে দেখেন আইপ্যাড প্রো 12.9 ইঞ্চি। তো বিভিন্ন
ফোনের সাইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি যদি কোনো ফোনের সাইজের ওয়ালপেপার বা কোনো ডিজাইন তৈরি করতে চান তাহলে এরকম সাইজ নিতে পারেন। তো যাই হোক, আমি একটি সাইজ এখান থেকে চাইলে নিতে পারি, অথবা আমার মন মতো কোনো সাইজ লাগতে পারে। সেক্ষেত্রে আমরা এখান থেকে কোনোটা না নিয়ে জাস্ট এখানে চলে আসবো সেটিংসের মধ্যে। তো এখান থেকে দেখেন আমরা এই যে এই সাইজটিতে ক্লিক করার কারণে 5/7 এই সাইজটি ক্লিক করার কারণে এখানে কিন্তু উইডথ এর ঘরে 7 চলে আসছে, হাইটের ঘরে 5 চলে আসছে। তো আমরা চাইলে নিজের মন মতো সাইজ দিতে পারি। এটা ইঞ্চি হিসাব করে আসছে, যেমন এই সেকশনটা হচ্ছে ইউনিট, আপনি কোন ইউনিটে মাপ করতে চান, হিসাব করতে চান। যেমন আমরা ইঞ্চি ক্লিক করলে এখন লেখাটা যা লিখবো সংখ্যা সেটা ইঞ্চিতে হবে। এরপর আছে হচ্ছে পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট এবং পিকাস। তো সাধারণত আমরা ইঞ্চি, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার এই কয়েকটার উপরই ব্যবহার করে থাকি, আমরা সহজে বুঝতে পারি সাইজটা। তো এখান থেকে আমরা সাপোজ এখান থেকে ইঞ্চিটাই আমরা নিলাম, আমাদের দরকার হচ্ছে উইডে হচ্ছে 6 ইঞ্চি আর হাইটে হচ্ছে 10 ইঞ্চি। তো আমি আমার মন মতো একটি সাইজ নিলাম। এই সাইজটি হচ্ছে উইডে মানে চওড়া কম, হাইট বেশি, অর্থাৎ এটা হচ্ছে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট ওরিয়েন্টেশন। আপনি যদি চান যে উইডের সংখ্যাটা হাইটের গড়ে, হাইটেরটা উইডের গড়ে চলে আসবে, অর্থাৎ এটাকে রোটেট করতে চান, সেক্ষেত্রে এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করার সাথে সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে উইডের সাথে হাইটের। ওকে, তো তারপর হচ্ছে আমাদের রেজুলেশন হচ্ছে সাধারণত আমরা 300 রেজুলেশন রাখবো যদি কোনো প্রিন্ট রিলেটেড কাজ করি। আর যদি কোনো ওয়ালপেপার বা স্ক্রিনে ভাসানোর উদ্দেশ্যে অথবা অনলাইনে পাবলিশ করার উদ্দেশ্যে হয়, তাহলে আমরা এখানে 96 নিতে পারি, 72 নিতে পারি। তো 300 নিলে একটু হাই রেজুলেশন আপনি ইমেজ এডিটিং করতে পারবেন এবং অ্যাকচুয়াল সাইজের ছবি আপনি পাবেন। তো আমরা সাধারণত 300 রেজুলেশনটা ইউজ করব। এরপর এইটা বলছে যে 300 রেজুলেশন বা পিক্সেল, এটা হচ্ছে পার ইঞ্চিতে হবে। তো যাই হোক, এটা আমরা চেঞ্জ করব না, এটাই থাকবে। এরপর কালার মোড RGB, এখানে কালার মোড কয়েকটি রয়েছে। RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তো আপনি যদি প্রিন্ট রিলেটেড কাজ করেন, যেটা আপনি প্রিন্ট করবেন, তাহলে অবশ্যই RGB নেবেন। যদি এটা ছোট মিডিয়া হয়, ছোট সাইজের হয়, আপনি ছোট প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন। এরপর যদি আপনি চান যে ল্যাব প্রিন্ট করবেন, বিশাল বড় একটা ব্যানার প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে CMYK। তো ল্যাব মেশিন বা বড় মেশিনগুলো CMYK ফরম্যাটটা সাপোর্ট করে, সো তখন আপনি CMYK কাজ করবেন। আর যদি কোনো বিজ্ঞাপন আপনি ফেসবুকে পাবলিশ করবেন অথবা আপনি প্রিন্ট করতেও লাগতে পারে, সেক্ষেত্রে অবশ্যই RGB ইউজ করবেন। তো আমরা সাধারণত RGB ইউজ করি, ফটোশপে প্রিন্ট রিলেটেড কাজগুলো বেশি করা হয়। এখানে 8 বিট, আমাদের কমন হচ্ছে 8 বিট, এর চেয়ে ডাবল হচ্ছে 16, তারপর হচ্ছে 32 বিট। তাহলে আপনার ফাইলের সাইজ অনেক বড় হয়ে যাবে। তো আমরা এটা সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে 8 বিট, 8 বিটটা ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যেই পেপারটি নিব এটার কালার কি থাকবে, এটা হোয়াইট দেওয়া রয়েছে, আপনি চাইলে ব্ল্যাক দিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই যে টুলবারের নিচে দুইটি কালার রয়েছে, উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই নিচেরটায় যে কালার থাকবে সেই কালারটি চলে আসবে যদি আপনি এই অপশনটি ইউজ করেন। তো যাই হোক, আমরা হোয়াইটটি ইউজ করছি, অথবা আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকেও। তো আমরা যাই হোক এটাই রাখছি। অ্যাডভান্স সেটিংসের মধ্যে আরও কয়েকটি অপশন রয়েছে, চাইলে একটু দেখে নিতে পারেন। কালার প্রোফাইল, কোন কালার প্রোফাইল ইউজ করবে, এখানে অনেকগুলো কালার প্রোফাইল রয়েছে। ডিফল্ট যেটা দেওয়া থাকে আমরা সেটাই ইউজ করব। এরপর নিচে আছে হলো অ্যাসপেক্ট রেশিও, স্কোয়ার, পিক্সেল আছে, আরও কয়েকটি অপশন আছে। সো এইগুলো আমরা হাত দিব না, এগুলো আমাদের চেঞ্জ করার খুব একটা প্রয়োজন নেই। এরপর উপরে দেখি, প্রথমে আমাদের একটি ফাইল নেম দিতে হবে। আমি একটা নাম দিয়ে দিলাম ইউটিউব ব্যানার। তো এই ইউটিউব ব্যানার নামে এই ফাইলটি ক্রিয়েট হবে। আমরা চাইলে এটা সেভ করে রাখতে পারি। এই যে এখানে যে বাটনটি দেখাচ্ছে, এটা ক্লিক করার সাথে সাথে আমাদের এই সাইজটি সেভ হয়ে যাবে। এখান থেকে সেভড 1 লেখা, তো আমরা ইউটিউব লিখে দিতে পারি, যে কোনো নাম দিতে পারি, সেভ প্রিসেট।
তাহলে আমার যে সেটিংস দরকার ছিল আমি এটা করে সেভ করে রাখলাম। এখন আমরা আর নেক্সট টাইমে এই সেটিংগুলো করতে হবে না, জাস্ট এই সেভ লিস্টে আসলে এটাকে পেয়ে যাব। এখানে জাস্ট এটা ক্লিক করলে সব সেটিংস অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের একটি ওই নামে ইউটিউব ব্যানার নামে একটি পেজ ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম পর্বে বেসিক যে বিষয়গুলো জানা দরকার ছিল সেই বিষয়গুলো। আশা করি এইখান থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।